একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আজকে আমার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি তানজিমা মুনসারিন খানম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি সুনিশ্চিতি আদর্শ কলেজ, নান্দাইল, ময়মনসিংহ। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অপটিমাম থিওরি অফ পপুলেশন বা কাম্য জনসংখ্যা তত্ত্ব। জনসংখ্যা সম্পর্কে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থনীতিবিদদের অনেক বক্তব্য পেয়েছি এবং আজ পর্যন্ত সেই প্লেটো, অ্যারিস্টটল, ইবনে খালদুন থেকে শুরু করে কার্ল মার্কস, থমাস থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা এই বিতর্কিত বিষয়ে বিভিন্ন রকম তথ্য আমরা পাই। আমরা জানি যে কোনো সমাজ বিজ্ঞানের কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ, এবং মানুষের জন্য আসলে সম্পদ, মানুষের জন্য অর্থনীতি, সমস্ত জ্ঞান বিজ্ঞানের সৃষ্টি মানুষের জন্য, মানুষ কর্তৃক, এবং তার উন্নয়নের জন্য যুগে যুগে বিভিন্ন বরণীয় এবং বিভিন্ন মনীষীরা, বিজ্ঞানীরা বিভিন্ন তথ্যের মাধ্যমে সেটাকে আরো উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা গ্রহণ করেছে। কাম্য কথাটির প্রতিশব্দ হচ্ছে কাঙ্ক্ষিত। সেই অর্থে আমরা বুঝি কাম্য জনসংখ্যা হচ্ছে এমন একটি জনসংখ্যা যে জনসংখ্যার পরিমাণ হচ্ছে একটি দেশের জন্য কাঙ্ক্ষিত পরিমাণ, অর্থাৎ যে জনসংখ্যা থাকলে উৎপাদন সর্বাধিক হবে, আয় সর্বাধিক হবে, সেই জনসংখ্যাকে আমরা কাঙ্ক্ষিত বা কাম্য জনসংখ্যা বলতে পারি একটি দেশের জন্য। অর্থাৎ যে জনসংখ্যার ক্ষেত্রে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব হবে সেই জনসংখ্যাই হচ্ছে কাম্য জনসংখ্যা। আমরা জানি বিভিন্ন সময় বিভিন্ন অর্থনীতিবিদরা কাম্য জনসংখ্যা বিষয়ে আলোচনা করেছেন। আমরা সেই ক্ষেত্রে মালথাসের নামটাই উল্লেখ করতে পারি, কারণ আমরা মালথাসকে যে তথ্যটা পাই সেখানে ওনাকে একজন নিরাশাবাদী অর্থনীতিবিদ হিসেবে আমরা চিহ্নিত করি। কারণ জনসংখ্যা একটি দেশের সম্পদকে কাজে লাগিয়ে সেই দেশকে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর করবে, সেটাই কাম্য। কিন্তু ম্যালথাস জনসংখ্যার একটি ভয়াবহ চিত্র অঙ্কন করেছেন যা আমাদের মনে ভীতির সঞ্চার করে। জুলিয়াস উল্ফ কাম্য জনসংখ্যাকে বর্তমান শতাব্দীতে জুলিয়াস উল্ফ কাম্য জনসংখ্যা সম্পর্কে বৈজ্ঞানিক তথ্যের অবতারণা করেন। পরবর্তীতে একজন সুইডিশ অর্থনীতিবিদ যিনি জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলে প্রথম উল্লেখ করেন 1911 সালে। কারণ জুলিয়াস উল্ফ আসলে কাম্য জনসংখ্যা কথাটি বলেননি, উনি বলেছিলেন জনসংখ্যা কাম্য উৎপাদন সম্পর্কে বলেছিলেন। যাই হোক, বিভিন্ন সময়ের আবর্তনে বিভিন্ন অর্থনীতিবিদরা যে সমস্ত বক্তব্য রাখেন তার আলোকে আজকে আমরা কাম্য জনসংখ্যা সম্পর্কে তোমাদেরকে বলার চেষ্টা করব। প্রথমত আমরা বলতে পারি আরি বোল্ডিং এর কথা। উনি বলেছেন যে জনসংখ্যা স্তরে আয় উৎপাদন সর্বাধিক হবে, জীবনযাত্রার মানটা থাকবে সর্বোচ্চ। বোল্ডিং এর মতে যে জনসংখ্যার ক্ষেত্রে জীবনযাত্রার মানটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে সেটাই হচ্ছে সেই দেশের জন্য কাম্য জনসংখ্যা। সেই দেশের জন্য সেটাই হবে কাম্য জনসংখ্যা। অধ্যাপক ডাল্টন বলেন কাম্য জনসংখ্যা এমন একটি জনসংখ্যা যে জনসংখ্যায় মাথাপিছু আয় সর্বোচ্চ স্তরে উপনীত হবে। আমরা জানি যে বিভিন্ন সময় বিভিন্ন অর্থনীতিবিদরা যে আলোচনা করেন তার ভিতরে আমরা উল্লেখ করতে পারি এডওয়ার্ড ওয়েস্টের কথা, উল্লেখ করতে পারি সুইজিকের কথা। কিন্তু লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের এডউইন ক্যানন উনি 1924 সালে ওয়েলথ নামক একটা গ্রন্থের মাধ্যমে এই বক্তব্যটাকে তথ্যের আকারে উপস্থাপন করেন। পরবর্তীতে অধ্যাপক রবিনসন, অধ্যাপক ডাল্টন, কার্ট স্যান্ডার্স প্রমুখ অর্থনীতিবিদরা এই তথ্যটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যান। কার্ট স্যান্ডার্সের দ্য পপুলেশন প্রবলেম এ স্টাডি ইন এভুলেশন গ্রন্থে উনি যে বক্তব্য রাখেন তার ভিত্তিতে আমরা কাম্য জনসংখ্যা তথ্যকে বলতে কার্ট স্যান্ডার্সের তথ্যকে মূলত বুঝে থাকি। আমরা ওটাকে কার্ট স্যান্ডার্সের তথ্য বলেই কাম্য জনসংখ্যা তথ্যটাকে উপস্থাপন করি। যাই হোক, আমরা এখন তথ্যটার একটু মূল বক্তব্য বোঝার চেষ্টা করি। কাম্য জনসংখ্যা তথ্য হচ্ছে এমন একটা জনসংখ্যা স্তর নির্দেশ করবে যে সে দেশের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে সেই জনসংখ্যা সর্বোচ্চ মাথাপিছু আয় অর্জন করতে সমর্থ হবে। অর্থাৎ যে জনসংখ্যা এমন একটা পরিমাণ যে জনসংখ্যা ত্রুটিপূর্ণ একটি অবস্থা, যেখানে জনসংখ্যা প্রয়োজনের তুলনায় সম্পদের তুলনায় কম অথবা বেশি হবে না। অর্থাৎ যে দেশে যে উৎপাদন ব্যবস্থা প্রচলিত সেই প্রচলিত উৎপাদন ব্যবস্থায় প্রচলিত সম্পদকে কাজে লাগিয়ে যখন
সর্বাধিক আয় উপার্জন সম্ভব হবে, সর্বাধিক মাথাপিছু আয় অর্জন হবে, সর্বাধিক জীবনযাত্রা মান অর্জিত হবে, সেই জনসংখ্যাকে বলা হবে কাম্য জনসংখ্যা। অর্থাৎ কাম্য জনসংখ্যা হচ্ছে কম অথবা বেশি জনসংখ্যার ত্রুটিমুক্ত মাঝারি একটি অবস্থা। যে জনসংখ্যা থাকলে সেই দেশের জনগণ সর্বাধিক আয় উপার্জন করতে পারে, সর্বাধিক উন্নতি শিখরে যেতে পারবে, সেটাই হচ্ছে কাম্য জনসংখ্যা। এখন আমরা দেখি অধ্যাপক রবিন্স বলেন আমরা যে জনসংখ্যা থাকলে সর্বোচ্চ উৎপাদন পাওয়া যাবে সেটাই কাম্য জনসংখ্যা। অধ্যাপক হিগস বলেন যে জনসংখ্যার ক্ষেত্রে সর্বোচ্চ মাথাপিছু উৎপাদন পাওয়া যাবে সেটাই হচ্ছে কাম্য জনসংখ্যা। কার্ল স্যান্ডার্সের মতে যে জনসংখ্যায় সর্বোচ্চ অর্থনৈতিক কল্যাণ অর্জন সম্ভব সেটাই হচ্ছে কাম্য জনসংখ্যা। এখন আমরা দেখি যে কাম্য জনসংখ্যা তথ্যকে বিশ্লেষণ করতে গেলে অবশ্যই কতগুলো অনুমিত শর্ত আমাদেরকে গ্রহণ করতে হবে। সেই অনুমিত শর্তগুলি কি কি? সেটি হচ্ছে যে সময় জনসংখ্যা বৃদ্ধি পাবে তখন জনসংখ্যা বৃদ্ধির সময় মোট জনসংখ্যা এবং কর্মক্ষম জনসংখ্যার অনুপাত থাকবে স্থির। কর্মক্ষম জনসংখ্যার মাথাপিছু উৎপাদন ঘন্টা স্থির থাকবে, প্রাকৃতিক সম্পদ স্থির থাকবে, মূলধন স্থির থাকবে, কারিগরি কৌশলও অপরিবর্তিত থাকবে। সেই সাথে পূর্ণ নিয়োগ দেশে বর্তমান থাকবে, জনগণ সংস্কৃতিবান, কর্মোদ্যমী এবং উদ্যমী হবে, সাংস্কৃতিক মনা হবে ইত্যাদি ইত্যাদি। এগুলি অনুমিত শর্তের ভিত্তিতে আমরা এই তথ্যটাকে মূলত আলোচনা করি। অর্থাৎ মূল কথা হচ্ছে কাম্য জনসংখ্যা তথ্যে আমরা এমন একটা জনসংখ্যার পরিমাণ নির্ধারণ করব যে জনসংখ্যা হচ্ছে সেই দেশের সম্পদের জন্য যথোপযুক্ত, অর্থাৎ তার চাইতে কম অথবা বেশি জনসংখ্যা সেই দেশের সম্পদকে হয় অব্যবহৃত রাখবে অথবা সেই দেশের জনসংখ্যার সম্পদের তুলনায় বেশি হয়ে গেলে তখন সেই জনসংখ্যা দেশের জন্য পরিপূর্ণ সুফল বয়ে আনতে পারবে না। বিভিন্ন অর্থনীতিবিদ আমরা দেখি বিভিন্নভাবে সেই জনসংখ্যা তথ্যকে পর্যালোচনা করেছেন। যেমন শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলফ্রেড সার্ভে, উনি বলেন যে কাম্য জনসংখ্যা হচ্ছে এমন একটি জনসংখ্যা যেখানে একজন শ্রমিক সর্বোচ্চ প্রান্তিক উৎপাদন করতে পারবে, সর্বোচ্চ থাকবে, মাথাপিছু আয় সর্বোচ্চ থাকবে, সর্বোচ্চ মাথাপিছু আয় উপার্জন সম্ভব হবে। অধ্যাপক ডাল্টন একটি সূত্রের সাহায্যে তথ্যটাকে উপস্থাপন করেন। যেমন উনি বলেন m = a - o / o। এক্ষেত্রে m হচ্ছে ম্যাল অ্যাডজাস্টমেন্ট বা অসামঞ্জস্যের পরিমাণ, অ্যাকচুয়াল পপুলেশন বা প্রকৃত জনসংখ্যা, ও হচ্ছে অপটিমাম পপুলেশন বা কাম্য জনসংখ্যা। এখন সেই তথ্যের ভিত্তিতে আমরা দেখি, যখন আমরা একটা দেশের একটা উদাহরণ আমরা নিতে পারি, সেই উদাহরণের সাহায্যে আমরা দেখি যে কিভাবে একটা দেশের জনসংখ্যাকে আমরা কাম্য অথবা অতি জনসংখ্যা বা কম জনসংখ্যা হিসেবে চিহ্নিত করতে পারি। আমরা মনে করি বাংলাদেশে কাম্য জনসংখ্যা হচ্ছে 4 কোটি এবং বর্তমান জনসংখ্যা 14 কোটি। এখন যদি আমরা ডাল্টনের সূত্রটাকে এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি তাহলে দেখব যে বাংলাদেশের কাম্য জনসংখ্যা এ হচ্ছে অ্যাকচুয়াল পপুলেশন অর্থাৎ 14 কোটি, তারপরে ও হচ্ছে অপটিমাম পপুলেশন অর্থাৎ বাংলাদেশের জন্য যেটাকে আমরা কাম্য জনসংখ্যা হিসেবে ধরে নেই সেটা হচ্ছে 4 কোটি, এবং এটাকে আমরা অপটিমাম পপুলেশন দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্ট আসবে 2.5। অর্থাৎ যত এম ম্যাল অ্যাডজাস্টমেন্ট এম এর মান যত ধনাত্মক মানটা যত বড় হবে ততই আমরা বুঝবো যে এদের জনসংখ্যা সমস্যায় জর্জরিত অথবা প্রয়োজনের তুলনায় এখানে সম্পদের তুলনায় জনসংখ্যার পরিমাণ বেশি। আবার এম এর মান যদি ঋণাত্মক হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে আরো সম্পদকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর জন্য আরো অতিরিক্ত জনসংখ্যা আমাদের প্রয়োজন রয়েছে, যে জনসংখ্যা থাকলে এদেশের মাথাপিছু আয়, এদেশের জীবনযাত্রার মান সবগুলি সামনে উচ্চ স্তরে পৌঁছাতে পারবে। অর্থাৎ এই সূত্রটার সাহায্যে আমরা বুঝতে পারি যে জনসংখ্যা আমাদের দেশের জনসংখ্যা বা যে কোনো দেশের জনসংখ্যার পরিমাণটা সেই দেশের জন্য উপযুক্ত কিনা, অর্থাৎ সেটা ত্রুটিমুক্ত কিনা। যদি সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি থাকে তবেও সেটা কাজের সম্পদকে পরিপূর্ণভাবে কাজে লাগানো সম্ভব না, অর্থাৎ সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি। আবার যদি জনসংখ্যা
নেগেটিভ হয়, m এর মান যদি নেগেটিভ হয় তাহলে আমরা বুঝতে পারবো এখানে জনসংখ্যা সম্পদের তুলনায় জনসংখ্যার পরিমাণ কম, যে কারণে জনসংখ্যাটাকে পরিপূর্ণভাবে সম্পদটাকে কাজে লাগানো সম্ভব হচ্ছে না, অর্থাৎ সেখানে সম্পদ অব্যবহৃত থেকে যাচ্ছে। পরবর্তীতে আমরা একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে জনসংখ্যার বক্তব্যটা বোঝানোর চেষ্টা করি। এই চিত্রটা আমরা মূলত ডাল্টনের যেটা অধ্যাপক ডাল্টন যেটা বলেন যে জনসংখ্যার ক্ষেত্রে জীবনযাত্রার অধ্যাপক গোল্ডিং যেটা বলেন যে জনসংখ্যার ক্ষেত্রে জীবনযাত্রার মান সর্বোচ্চ পর্যায়ে থাকে সেই জনসংখ্যাই হচ্ছে কাম্য জনসংখ্যা। পরবর্তীতে অধ্যাপক আলফ্রেড সার্ভে শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, উনি এই চিত্রটাকে তার জেনারেল থিওরি অফ পপুলেশন গ্রন্থে এই বক্তব্যটাকে একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেন। মোটামুটি সেই চিত্রটাকে আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, যাই হোক, আমরা ভূমি অক্ষে দেখাই জনসংখ্যার পরিমাণ এবং লম্ব অক্ষে দেখাই জীবনযাত্রার মান। ভূমি অক্ষে জনসংখ্যার পরিমাণ এবং লম্ব অক্ষে জীবনযাত্রার মান, এবং SS রাখা হচ্ছে জীবনযাত্রার মান রেখা। এখানে আমরা দেখতে পাই যখন জনসংখ্যা ON পরিমাণ থাকে তখন আমাদের জীবনযাত্রার মান হচ্ছে MN। সেটাই হচ্ছে আমাদের প্রদর্শিত চিত্রে সর্বোচ্চ জীবনযাত্রার মান নির্দেশক বিন্দু। তার চাইতে যদি জনসংখ্যা কম থাকে অর্থাৎ MOPU থাকে তবে দেখা যায় জীবনযাত্রার মান MPU অর্থাৎ MN এর চাইতে কম। এখানে আমরা বুঝতে পারবো প্রয়োজনের তুলনায় সম্পদ থাকা সত্ত্বেও প্রয়োজনের তুলনায় জনসংখ্যা কম থাকার কারণে সেই সম্পদকে পরিপূর্ণভাবে কাজে লাগানো বা ব্যবহার করা সম্ভব হচ্ছে না। পরবর্তী পর্যায়ে জনসংখ্যা যদি আবার কাম্য জনসংখ্যার চাইতে অর্থাৎ যে জনসংখ্যায় জীবনযাত্রার মান সর্বোচ্চ সেই জনসংখ্যার চাইতে যদি জনসংখ্যা কম থাকে বেশি থাকে অর্থাৎ OPO পরিমাণ থাকে তবে দেখা যায় আবারও আবারও জীবনযাত্রার মান নিম্নমুখী হবে, আবারও জীবনযাত্রার মান NOP হয়ে যাবে, যেটা MN এর চাইতে কম। অর্থাৎ এই চিত্রে আমরা বুঝতে পারবো যে জনসংখ্যা হচ্ছে এমন একটা কাম্য জনসংখ্যা এমন একটা স্তর নির্দেশ করবে যে স্তরে জনসংখ্যার চাইতে জনসংখ্যা যদি বেশি হয় তবে সম্পদের তুলনায় জনসংখ্যার পরিমাণ বেশি হয়, মানুষের জীবনযাত্রার মান নেমে যাবে। আবার যদি কাম্য জনসংখ্যার স্তরের চাইতে জনসংখ্যা কম হয় তবেও কিন্তু সম্পদ অবহেলিত থাকায় জীবনযাত্রার মান সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারবে না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? কাম্য জনসংখ্যা হচ্ছে এমন একটি জনসংখ্যা যে জনসংখ্যায় জীবনযাত্রার মানটা থাকবে সর্বোচ্চ। অর্থাৎ আমরা বিভিন্ন অর্থনীতিবিদদের বক্তব্য বিশ্লেষণ করে যা বুঝতে পারি, কাম্য জনসংখ্যা হচ্ছে এমন একটি জনসংখ্যা যে জনসংখ্যায় গোল্ডিং এর মতে জীবনযাত্রার মান থাকবে সর্বোচ্চ। অধ্যাপক ডাল্টনের মতে মাথাপিছু আয় থাকবে সর্বোচ্চ। কার্ল স্যান্ডার্সের মতে যে জনসংখ্যায় অর্থনৈতিক কল্যাণ অর্জন সম্ভব সেটাই হচ্ছে কাম্য জনসংখ্যা। অর্থাৎ সবকিছুর পিছনেই কিন্তু আমরা দেখি জনগণের সর্বোচ্চ কল্যাণ, জনগণের সর্বোচ্চ মাথাপিছু আয়, সর্বোচ্চ জীবনযাত্রার মান, সর্বোচ্চ উৎপাদন সব কিন্তু জনগণের কল্যাণকে কেন্দ্র করে আবর্তিত হয়। অর্থাৎ আমরা যদি ব্যাখ্যা করি তাহলে আমরা বুঝতে পারি যে কাম্য জনসংখ্যা তথ্যটি হচ্ছে এমন একটা তথ্য যা মানুষের মনে আশাবাদকে জাগরিত করে, মানুষের কর্মস্পৃহাকে জাগরিত করে, মানুষের মনে আশার সঞ্চার করে। এখানে কোনো ভীতিকর বা কোনো নৈরাশ্যজনক কথাবার্তা বলা হয় নাই, বরং বলা হয়েছে যে কর্মক্ষম জনসংখ্যা একটা দেশের সম্পদকে কাজে লাগিয়ে অবশ্যই জীবনযাত্রার মানকে উন্নত পর্যায়ে নিয়ে আসতে পারবে। এখন আমরা এই তথ্যটার একটু সমালোচনা, যে অর্থনীতিবিদরা বিভিন্নভাবে তথ্যটাকে সমালোচনা করেছে সেটা আমরা বলার চেষ্টা করি। যেমন অর্থনীতিবিদরা বলেন যে এটা একটা জনসংখ্যা তথ্য, কিন্তু এখানে কাম্য জনসংখ্যা কোনটা সেটা নির্ধারণ করা প্রায় অসম্ভব। কারণ কাম্য জনসংখ্যা এমন একটা পর্যায়ে আসবে যে জনসংখ্যাটা কোনটা কাম্য জনসংখ্যা সেটা বলা সম্ভব হবে না। তাছাড়াও সেটা বাস্তব ভিত্তিক অনেক ক্ষেত্রেই নয়, কারণ এই জনসংখ্যা তথ্যটাকে আমরা দেখি যে বিভিন্ন অর্থনীতিবিদরা বিভিন্নভাবে কাম্য জনসংখ্যার সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন।
কোনো একক সংজ্ঞা এখানে না থাকায় আমরা সেটাকে নির্ধারণ করা কঠিন হয়ে যায়। তারপরেও দেখা যায় অর্থনীতিবিদ অনেকেই, যেমন বিকে সরকার বলেন, যেটা একটা অবৈজ্ঞানিক তথ্য। হিগসও এটাকে সমর্থন করে বলেন যে এই তথ্যের আসলে কোনো ব্যবহারিক মূল্য সেরকম ভাবে দেখা যায় না। অর্থনীতিবিদ গটলিব বলেন যে বিভিন্ন অর্থনীতিবিদরা বিভিন্নভাবে কাম্য জনসংখ্যা তথ্যের সংজ্ঞা দেওয়ায় প্রকৃত তথ্য উদ্ভাবন করে এখানে প্রায় অসম্ভব হয়ে যায়। তাছাড়াও কাম্য জনসংখ্যা হচ্ছে একটা চলমান ধারণা, অর্থাৎ যখন জ্ঞান বিজ্ঞানের উন্নতি হবে, যখন মানুষ শিক্ষা দীক্ষা উন্নত হবে, তখন মানুষ নিশ্চয়ই তাদের জ্ঞানের বিকাশের মাধ্যমে উচ্চতর জীবনযাত্রার মানে পৌঁছানোর যোগ্যতা অর্জন করবে। কাজেই কাম্য জনসংখ্যা হচ্ছে একটা চলমান বিন্দু, এটাকে শুধুমাত্র এক কথায় একটা নির্দিষ্ট কাম্য জনসংখ্যা বলাটা ঠিক হবে। তারপরেও বলা যায় যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা যদি আলোচনা করি বাংলাদেশ কাম্য জনসংখ্যার দেশ কিনা, তবে আমরা বলতে পারি যে বাংলাদেশে এখনো অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে অব্যবহৃত, এখনো মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা জ্ঞান বিজ্ঞানের প্রসার হচ্ছে। সেই দিক থেকে আমরা বলতে পারি বাংলাদেশ তথ্যভিত্তিকভাবে কাম্য জনসংখ্যার দেশ। কিন্তু বাস্তব কথা হচ্ছে যে বাংলাদেশ এখনো শিক্ষা দীক্ষা, অপুষ্টি, স্বাস্থ্যহীনতা ইত্যাদি বিভিন্ন নৈরাজ্যের শিকার, যে কারণে বাংলাদেশকে আমরা এক কথায় কিন্তু বলতে পারবো না যে বাংলাদেশ একটা কাম্য জনসংখ্যা দেশ, বরং আমাদের বর্তমান পরিস্থিতি আমাদেরকে অতি জনসংখ্যাকে নির্দেশ করে। যাই হোক, আজকে আমরা কাম্য জনসংখ্যা সম্পর্কে বললাম, কাম্য জনসংখ্যা সম্পর্কে বললাম। এখন যদি আমরা আমাদের এই চ্যাপ্টারটা প্রায় শেষ করে নিয়ে এসেছি, তা আমরা আজকে একটু মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে দুই কথা বলে আমাদের বক্তব্য আজকের ক্লাস আমি শেষ করে দিই। মানব সম্পদ উন্নয়ন বলতে আমরা কি বুঝি? মানব সম্পদ উন্নয়ন হচ্ছে মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন রকম সুযোগ সুবিধা, কারিগরি জ্ঞান প্রদান ইত্যাদির মাধ্যমে মানব গোষ্ঠীকে মানব সম্পদে রূপান্তরিত করে। কারণ প্রকৃতপক্ষে সম্পদকে কাজে লাগাবে মানুষ, কিন্তু মানুষ যদি কারিগরিভাবে, বুদ্ধি বা নৈতিকভাবে সব দিক থেকে মানুষ যদি উন্নত না হয়, উন্নত মানুষ হিসেবে, আধুনিক মানুষ হিসেবে গড়ে না উঠতে পারে, তবে তাকে মানব সম্পদ বলা যাবে না, এবং সেই সম্পদ, প্রকৃত সম্পদকে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর যোগ্যতাও তার থাকবে না। দেখা যায় একজন অর্থনীতিবিদ বলেন যে একটা দেশ যদি সমস্ত সম্পদেও সমৃদ্ধ হয়, কিন্তু তার যদি মানব সম্পদ দিক থেকে সে নিকৃষ্টতর হয়, তবে তার দেশের অতি অবশ্যই সেখানে অর্থনৈতিক ধস নেমে আসে। এবং অধ্যাপক মির্ডাল মানব সম্পদ উন্নয়নের জন্য 8টি উপায়ের কথা বলেন, যেমন খাদ্য, পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, গণসংযোগ ইত্যাদি, গণসংযোগ, শক্তিভোগ ইত্যাদি, বিভিন্ন গণপরিবহন ইত্যাদি সুবিধার কথা বলেন, যেগুলি একত্রিত হলে একটা দেশের সম্পদ, মানব সম্পদে, একটা দেশের মানুষ মানব সম্পদে রূপান্তরিত হতে পারে এবং অর্থনৈতিক ক্ষেত্রে সে ভূমিকা রাখতে পারে। আরেকটা কথা আসে প্রসঙ্গক্রমে, সেটা হচ্ছে আত্মকর্মসংস্থান। একটা মানুষ যদি সে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা নিজে করতে পারে, তখন তাকে বলা হয় আত্মকর্মসংস্থান। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে সেটা সেই দেশের পারিপার্শ্বিক অবস্থা, সেই দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করবে। যেমন একটা দেশে কিন্তু সরকারের পক্ষে সব ক্ষেত্রেই কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব হবে না। যদি নিজে উদ্যোগের মাধ্যমে সরকারি সহযোগিতায় বা বিভিন্ন এনজিও সহযোগিতায় নিজেরা যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, তবে সেটাই হবে আত্মকর্মসংস্থান। যাই হোক, আজকে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস শেষ করছি। সবাই সাবধানে থাকবে, নিরাপদ থাকবে এবং চেষ্টা করবে যতটুকু সম্ভব সামাজিক দূরত্ব এবং বিভিন্ন সামাজিক নিয়মকানুন মানার মাধ্যমে আমাদের বর্তমান বিপর্যয়ের সৃষ্টিকারী যে অসুখ, সেটা হাত থেকে নিজেদেরকে এবং পরিবারকে সুরক্ষিত রাখার জন্য। ধন্যবাদ সবাইকে।